হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা। লিখনীতি ইনান হাওলাদার, পর্ব সংখ্যা 17। ঢাকা হতে রাজশাহী প্রায় 250 কিলোমিটার। হাইওয়ে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর যেহেতু আজকেই গায়ে হলুদ, চৌধুরী বাড়ির সদস্যরা সকাল সকাল বেরিয়ে পড়েছে। প্রথম গাড়িতে আছেন আসলাম চৌধুরী আর বাড়ির 3 গিন্নি, আর দ্বিতীয় গাড়িতে তুর্য ও বাকি 4 বিচ্ছু। আহি, তাহি আর শান্ত পিছনের সিটে বসে দুষ্টুমি করে যাচ্ছে। কিন্তু শান্ত সামনে বসায় সবকিছু মিস করছে আর মনে মনে আহিকে ইচ্ছা মতো বকছে। সামনে বসার কথা ছিল আহির, তবে সে কায়দা করে শান্তকে বসিয়ে দিয়েছে। সে কিছুতেই তুর্যের পাশে সিটে বসতে চায় না। ইচ্ছা ছিল তুর্য যে গাড়িতে যাবে সেই গাড়িতেই যাবে না সে, কিন্তু ভাই বোনরা সব এই গাড়িতে ওঠায় সেও উঠেছে। অনেক দূরের রাস্তা হওয়ায় আহির সাথে করে একটা উপন্যাসের বই নিয়ে এসেছে গাড়ির মধ্যে পড়ার জন্য, কিন্তু সেটা ভুলে সে দুষ্টুমি মেতে আছে। হঠাৎ মনে পড়ার ব্যাগ থেকে বইটা বের করে পড়া আরম্ভ করলো। এসব উপন্যাসের বইটই সে জীবনেও পড়েনি, এটাই প্রথম। তবে হ্যাঁ, একাডেমি বইয়ের 2-1টা পড়েছে, এই যা। উপন্যাস সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই, তবে নামটা দেখে রোমান্টিক মনে হচ্ছে। প্রথম কয়েকটা পৃষ্ঠায় দায় সারাভাবে পড়লেও ধীরে ধীরে ইন্টারেস্ট বাড়তে থাকে তার। এভাবে অনেকক্ষণ পড়ার পর একটা ক্লিপ এসে সেখানে গল্পের মেইন চরিত্র যে আছে, মানে নায়ক ও তার বন্ধুরা মিলে আইসক্রিম খাচ্ছে। এখন তারও খেতে মন চাইছে, কিন্তু তুর্য ভাই বললে তো লাথি মেরে গাড়ি থেকে বের করে দিবে। তবে বলতে তো হবেই। সে মনে মনে কথা সাজিয়ে বলল, তুর্য ভাই, তাহি আইসক্রিম খাবে। তাহি খাবে নাকি তুই খাবি? তুর্য একবার গাড়ির সামনে থাকা লুকিং গ্লাসের দিকে আহিকে দেখে নিল এবং কথাটা বলল, না না, আমি কেন খেতে যাব, তাহি খাবে। তাই না তাহি? বলে তাহির দিকে তাকাতেই দেখতে পেল সে ঘুমিয়ে আছে। সে ক্যাবলা মার্কা হাসি দিয়ে তাহিকে খোঁচা দিয়ে বলল, খাবে কথাটা বলেই ঘুমিয়ে গিয়েছে। তাহি ওঠ না। কিছুক্ষণ পর একটা আইসক্রিমের দোকানের সামনে করে গাড়ি পার্ক করলো তুর্য। পকেট হতে ওয়ালেট বের করে শান্তের কাছে কিছু টাকা দিয়ে বলল, 4টা আইসক্রিম নিয়ে আয়, পারবি? হ্যাঁ ভাইয়া, বলে গাড়ি থেকে বের হলো শান্ত। বি কেয়ারফুল, ওকে। শান্ত বের হওয়ার পরপরই আহিও গাড়ি থেকে নামলো। এবার আর পিছনে বসা যাবে না, তাহলে তাহি আইসক্রিম দিয়ে তার জামা নষ্ট করে দেবে নিশ্চিত। সে গিয়ে তুর্যের পাশের সিটে গিয়ে বসলো। তুর্য সেটা একবার আর চোখে লক্ষ্য করে বাঁকা হাসলো। শান্ত মিনিট 10 পর 4টা কোন আইসক্রিম নিয়ে ফিরে এলো। তৎক্ষণে তাহিও সজাগ হয়ে গিয়েছে। শান্ত আহিকে সামনে বসতে দেখে মনে মনে খুশি হলো। এতক্ষণ ধরে পিছনে বসে ওরা খুব মজা করেছে, কিন্তু সে পারেনি। এবার তারা মজা করবে আর আহি বসে বসে আফসোস করবে। তারা 3জন 3টা রেখে আরেকটা আহির দিকে ধরলো, তবে সেটা আহি হাতে নেওয়ার আগেই তুর্য নিয়ে খোসা ছাড়াতে আরম্ভ করলো। আরে আমাকে দিন ভাইয়া, আমি ছাড়িয়ে নিব। কি দিব তোকে? তুই না বললি খাবি না, মানে কি? সে তো এমনিতেই বলেছিল, তাই বলি কি আপনি সবাইকে দিবেন, আমাকে দিবেন না? তুর্য 2 পাশে মাথা নাড়ালো, যার অর্থ দেবে না। কাহিনী করে আইসক্রিম কেনালো সে, আর এখন সে বাদে বাকি সবাই খাবে, এটা কেমন কথা? হঠাৎ কিছু একটা মাথায় আসতে মুচকে হাসি দিল আহি। খপ করে তুর্যের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে মুখে পুরে দিল। ঘটনা আকস্মিকতা তুর্য কিছু বুঝে ওঠার আগেই আইসক্রিম অর্ধেক শেষ। তবে এমন কিছু যে ঘটবে সে আগে থেকেই অবগত ছিল। সে কি আইসক্রিম খায় নাকি, ইডিয়েট একটা। তুর্য ডেস্ক থেকে টিস্যুর বক্স থেকে একটা টিস্যু বের করে ভালো করে হাতটা মুছে পুনরায় গাড়ি স্টার্ট দিল। তুর্য মুখে দেওয়ার আগেই সে আহির কাজটা হাসিল করতে পেরেছে, এটা ভেবেই শান্তি লাগছে তার। তবে মুখে দিলেও কোনো সমস্যা ছিল না, শুধু ভাগের থেকে একটু কমে যেত। গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে 3 তলা এক বাড়ি। পুরনো নির্মাণ হলেও যত্ন আদরে আজও ঝকঝকে নতুনের মতো। দেওয়ালের রং মাঝে মাঝে খসে পড়লেও মেরামতের ছোঁয়ায় যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। বাড়িটির সামনে বিচর্ণ খোলা জায়গা,
যেখানে দিনের আলো পড়লে যেন সোনালির আভা ছড়িয়ে দেয়। আজ সেই আঙ্গিনার জন্য অন্য আবহাওয়া, বিয়ের গান, মানুষের কোলাহল আর খুশির রঙে যেন চারিদিকটা ভরে উঠেছে। রঙিন বাতি ঝুলে আছে ছাদের বারান্দা থেকে শুরু করে খোলা প্রান্তর অবধি। সাদা, লাল, হলুদ ফুলের মালায় মোড়া হয়েছে প্রবেশদ্বার। বাঁশের খুঁটিতে জ্বালানো রঙিন কাপড়গুলো বাতাসে দুলে যেন অতিথিদের আহ্বান জানাচ্ছে। আঙিনার মাঝ বরাবর সাজানো হয়েছে মঞ্চ, সোনালি কাপড়ে মোড়ানো চেয়ার আর পেছনে ঝলমলে আলো। আশেপাশে গ্রাম থেকে মানুষজন আসতে শুরু করেছে। শিশুদের কোলাহল, যুবকদের ব্যস্ত আর মহিলাদের হাসি ঠাট্টার পরিবেশে মুখর হয়ে উঠেছে। পরপর দুইটি গাড়ি এসে থামলো রজনীকুঞ্জের সামনে। গাড়ি দুটো থামতেই বাড়ির ভিতর থেকে হুড়মুড় করে বাচ্চারা বেরিয়ে এসেছে। গ্রামের রাস্তায় সাধারণ এমন গাড়ি প্রবেশ করতে দেখা যায় না, তাই এত কৌতূহল। বাচ্চাদের ভিড় ঠেলে বেরিয়ে এলেন পারভিন বেগমের ভাই পলাশ মোল্লা এবং তার স্ত্রী সুমি বেগম সহ বাড়ির বাকি সদস্য। পারভিন বেগম গাড়ি হতে বেরোনো মাত্রই পলাশ মোল্লা তাকে বুকে জড়িয়ে নিলেন। প্রায় 5 বছর পর দুই ভাই বোনের দেখা। দুজনেই আবেগে ভাসলেন। এরপর একে একে সকলের কথা শেষ করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সবাই। অন্দরমহলের আত্মীয় স্বজনদের অতিথিরার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই তাদের বসানো হলো। সবাই সেখানে বসলেও তুর্য টুকটাক কথাবার্তা সেরে সোজা ছাদ রুমে চলে গিয়েছে। নানা বাড়িতে আসলেই এটা তার ফিক্সড রুম। এই যে এখন বাড়ি ভর্তি মেহমান, এক এক রুমে 3-4 জন, আর তারও বেশ লোক থাকবে, কিন্তু তার রুমে একটা মাছিও ঢুকতে পারবে না। সে রুমে এসেই আগে গোসল সেরেছে। এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন, তবে সেটা চিন্তা করেও পাপ। যে পরিমাণ কোলাহলের শব্দ ভেসে আসছে তাতে ঘুমের ঘ হবে না। সে রুমের সকল দরজা জানলা বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালালো। ছাদে দাঁড়িয়ে ইচ্ছামতো মায়ের বকা খাচ্ছে আহি। একটু আগের ঘটনা, গায়ে হলুদ দিতে কনের বাড়িতে যাচ্ছিল সবাই। আহিও সুন্দর একটা শাড়ি নিয়ে বড় মায়ের কাছ থেকে পরে এসেছে। সবার আগে গিয়ে গাড়িতেও বসেছে। কিন্তু হঠাৎ বর অর্থাৎ আদিল মামাতো বোন শবনম লক্ষ্য করলো আহির চুলের সাথে কোনো ফুল দেয়নি। সেই কথা আহিকে জানাতেই সে দৌড়ে রুমে আসে। হাতের কাছে কাউকে না পেয়ে একা একা সেট করতে অনেকটা দেরি হয়ে যায়। তৎক্ষণে গাড়ি বেরিয়ে পড়েছে। এখন সেটা নিয়ে নাকে কান্না করছে সে, যার ফলস্বরূপ মারুফা বেগম বকুনি খাচ্ছে। সে বকা তার আর সহ্য হচ্ছে না, তাই নাক ফুলিয়ে ছাদ হতে নেমে গেল সে। এদিকে একটুখানি ঘুমানোর জন্য তুর্য যে এত প্রস্তুতি নিল, সেইটা এই মা মেয়ের জন্য বেশিক্ষণ স্থায়ী হলো না। এমনিতেই তার ঘুম পাতলা, তার উপর মারুফা বেগমের চেঁচামেচিতে ঘুম একদম ভেঙে গেছে। উঠে বসে উসখুস করে চুলগুলো 2 হাতে ব্যাক ব্রাশ করে নিল। তারপর লাগেজ হতে একটা টি-শার্ট বের করে উন্মুক্ত গায়ে জড়িয়ে নিল। দরজা খুলে ছাদে প্রবেশ করলো। মারুফা বেগম নিচে নামছিলেন। তুর্যকে দেখে পা থামিয়ে জিজ্ঞেস করলেন, কফি খাবি আব্বা? হ্যাঁ, বাট কি হয়েছে? চেঁচামেচি করছিলেন কেন? কি আর হবে বাবা, গায়ে হলুদ দিতে সবাই কনের বাড়িতে গিয়েছে। উনি সাজুগুজু শেষ করতে পারেনি, আর সব গাড়িও চলে গিয়েছে। এখন বসে বসে নেকে কান্না জুড়ে দিয়েছে। তুর্য, আব্বা তুই একটু আহিকে নিয়ে যা, আব্বা কান্না করছে খুব। পারভিন বেগমের ছাদের শেষ 2 সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললেন। তুর্য হাঁ বা কিছু বলার আগেই পারভিন বেগম নিয়ে আবার চলে গেলেন তিনি, আর বললেন, আহিকে গেটের সামনে অপেক্ষা করতে বলছি, আর কফিও পাঠিয়ে দিচ্ছি, খেয়ে রেডি হয়ে আয়। তুর্য মায়ের যাওয়ার পানে তাকিয়ে শুধু ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সবাই শুধু এই স্টুপিটার দিকেই দেখে, তার অবস্থা একবার ভেবে দেখে না। কিছুক্ষণ পর রেডি হয়ে বাড়ির বাহিরে যেতে আহিকে দেখতে পেল। গোডাউন পাড়ে মিড গ্রিন রঙের শাড়ি পরে উল্টো দিকে দাঁড়িয়ে আছে। হাঁটু ছুঁই ছুঁই, চুলগুলো বাতাসে দুলছে, যেন পরিপূর্ণ এক নারী। পিছন থেকে দেখে তুর্য চিনতে একটু সময় লেগেছে বটে। বড় হওয়ার পর এই প্রথম তাকে শাড়িতে দেখছে কিনা। সময় তো একটু লাগেই বেই।
এই মেয়ে ভেতরে যে পুরোটাই বাচ্চামো ভরা সেটা দেখে বোঝার উপায় নেই। শাড়ি পরেছিস কেন? গম্ভীর কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকালো, হাসি হাসি মুখ করে বলল, আল্লাহ, সবাই পড়েছে, আমি পরবো না? সবাই যেটা করবে তুইও সেটা করতে হবে? আহি একবার দুজোকে ভালো করে লক্ষ্য করে নিল। সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে, হাতে কালো রঙের এক্সপেন্সিভ ওয়াচ, জেল দিয়ে চুল পরিপাটি করা, মোবাইলখানা মনে হয় পাঞ্জাবির পকেটে। খুবই সুদর্শন দেখাচ্ছে। সে যে উপন্যাস পড়ছে সেই নায়কের বর্ণনার তুলনায় যদি তুর্যর সাথে করে তাহলে হুবহু মিল যাবে নিশ্চিত। ওসব ছাড়ুন, আপনাকে খুব সুন্দর লাগছে তুর্য ভাই। আমাকে কেমন লাগছে? জঘন্য। খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করেছিল আহি, কিন্তু এমন উত্তর পাবে সে বুঝতে পারেনি, তাই মুখটা চুপসে গেছে। শুধু শুধু খচ্চর লোকটার প্রশংসা করলো। কোথায় ভেবেছিল সেও এসেই বলবে, আহি তোকে খুব সুন্দর লাগছে বোন। সেটা তো করলোই না, নিজে সেতে জিজ্ঞেস করার পরও অপমান করলো। যাকগে, ওনার কথা কি আসে যায়। বাড়ি শুদ্ধ সবাই বলেছে সুন্দর লাগছে, তাতেই হবে। গাড়িতে ওঠ ফাস্ট, কথাটা বলে বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে বসলো তুর্য। আহিও পিছন পিছন গেল। যদিও শাড়ি পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, সে গিয়ে ড্রাইভিং সিটে পাশ ঘেঁষে বসে পড়ল। বসা মাত্রই চুল হতে ফুলগুলো খুলে নিচে পড়ে গেল। সে যেই ফুলের জন্য এত কিছু, সেই ফুলই খুলে গেল। সে ফুলগুলো তুলে একা একাই ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে তুর্য গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। একে তো ইচ্ছে না, তার উপর ঝাঁকুনি মোটেও হচ্ছে না। সে মিনমিন করে বলল, তুর্য ভাই, গাড়িটা একটু থামান প্লিজ। গাড়ি থামালো তুর্য। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবুও কিছু বলল না। প্রায় মিনিট 10 পরে একা একাই ঠিক করে প্রচেষ্টা করে ব্যর্থ হয় আহি। হাতটাও লেগে এসেছে। সে আবারও বলল, একটু লাগিয়ে দিবেন? তুর্য প্রথমবারের মতো আহির পানে এক মুহূর্তের জন্য তাকালো। চাহনিটা সর্বোচ্চ 2 সেকেন্ড স্থায়ী করে সে গম্ভীর কণ্ঠে বলল, পারি না। আমি শিখিয়ে দিচ্ছি বলে আহি ফোন ঘেঁটে একটা ভিডিও বের করে তুর্যের সামনে ধরলো আর বলল, এটা দেখে দেখে লাগিয়ে দিন। পারবো না। দিন না প্লিজ, আহ্লাদি গলায় বলল আহি। আশ্চর্যভাবে তুর্য যেন গলে গেল। 2 মিনিটের ভিডিওটা একবারে দেখে নিল, তারপর বলল, দেখি এদিকে ঘোর। সিট বেল্ট খুলে খুশি মনে উল্টো দিকে ঘুরে বসলো আহি। তুর্য নিজেকে আসন ছেড়ে তার দিকে এগিয়ে বসলো। অনেক কষ্টে কোনো রকম সেট করে চুলগুলো আটকালো। পারফেক্ট না হলেও খারাপ হয়নি। খুব ফুল লাগিয়ে দিয়ে নিজ আসনে আসতেই আহি ফের বলল, তুর্য ভাই, গলার হাড়ের কাছে সাথে ফুল আটকে গেছে, একটু ছাড়িয়ে দিন। এত যন্ত্রণা না দিয়ে একবারে মেরে ফেললে তো হয়। দাঁতে দাঁত পিষে বলল তুর্য, দিন প্লিজ, আর কিছু বলবো না। মন না চাইতেও এগিয়ে এলো তুর্য। আহি পিঠ হতে চুল সরিয়ে দিতেই তড়িৎ বেগে পুনরায় নিজ জায়গায় ফিরে আসলো সে। গাড়ি স্টার্ট দিয়ে বলল, পারবো না, টান লাগছে শুধু, একটু ছাড়িয়ে দিন না। এক কথা কয়বার করে বলবো তোকে? আর একটা কথা বললে বাড়ি ফেরত নিয়ে যাব আহি। সন্ধ্যা নামতেই উঠোন ভরা আলো আর রঙিন লাইটের ঝলকানি গোটা পরিবেশটাকে যেন আলোকময় করে তুলেছে। সকালে যে বিরাট বড় প্যান্ডেল সাজানো হয়েছিল, তার একপাশে এক নাচ গান করার জন্য সাজানো হয়েছে। কিছুক্ষণ পর থেকেই অনুষ্ঠান শুরু হবে। বাড়ির মেয়েরা মিলে সেখানে বসে হাতে মেহেন্দি পড়ছে। মেহেদি দেওয়ার জন্য দায়িত্ব আছে শবনম আর আহি। আহি বরাবরই ভালো মেহেদি ডিজাইন করতে পারে। বাম হাতের এপিঠ ওপিঠ নিজেই লাগিয়েছে, কিন্তু ডান হাতে এখনো ফাঁকা। শবনমের হাত খালি হলেই সে বসবে। এতক্ষণ ধরে শবনম আর সে এক জায়গায় বসে হাত সাজাচ্ছিল। হঠাৎ মায়ের ডাক পড়ায় শবনম বাড়ির ভিতরে গিয়েছে। আহি শবনম দুজনেই মিশুক স্বভাবের হওয়ায় একদিন পার না হতেই দুজনে ভালো বন্ডিং হয়ে গিয়েছে। আহি বাড়ির পাশে এক পিচ্চির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। দেওয়া শেষ হওয়ার মিনিট ব্যবধানে মেহেদি নামের ছেলেটি, যে আদিল মামাতো ভাই, তার সামনে এসে বলল, নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার আমাকে লাগিয়ে দাও। আহি খিলখিল করে হাসি আরম্ভ করলো আর বলল, ছেলেরা মেহেন্দি পরে নাকি? কেমন দেখা হবে? আমি পরি, লাগিয়ে দাও তাড়াতাড়ি। কে আবার কোন জায়গা দিয়ে ডাক দিবে?
আপনার নাম তো মেহেদি, আবার মেহেন্দি পরার কি আছে? এত কথা না বলে দাও তো। বাই দ্য ওয়ে, তোমার হাসিটা মাশাল্লাহ। থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? আহি নিজের বাম হাতে উপর মেহেদির ডান হাত দিয়ে কেবল একটা বৃত্ত আঁকতে শুরু করেছিল। কমপ্লিট করার আগেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, মেহেদি ভাইয়াকে মেহেদি পরিয়ে দিচ্ছি তুর্য ভাই। বলেই দাঁত বের করে হাসতে লাগলো আহি। তুর্য এক পলক তার দিকে তাকিয়ে মেহেদির পানে চোখ ঘুরিয়ে বলল, তোমার ফুফা তোমাকে ডাকছেন। জি ভাইয়া, মেহেদি পরেই যাচ্ছিলি। 2 মিনিট। আহি দাও দাও, তাড়াতাড়ি দাও, ডাক পড়েছে। লিভ রাইট নাও। খুব ঝাঁঝালো শোনালো তুর্য কণ্ঠস্বর। একটু পর যাচ্ছে বলল, তো ভাই। আহি কথাটা শেষ করার আগেই তুর্য আর হাতের কবজি শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে গেল। এদিকে মেহেদি আহাম্মক ন্যায় বসে আছে। ঘটনা কিছু তার বোধগম্য হলো না। শবনম এসে তাকে এভাবে থ মেরে বসে থাকতে দেখে বলল, মেহেদি ভাইয়া কি হয়েছে তোমার? হুঁশে ফিরল মেহেদি। সে বিড়বিড় করে বলল, কিছু না, ফুফা নাকি ডাকছেন, এবার দেখে আসি। বলে উঠে গেল সে। বাড়ির ভিতরে যাওয়ার আগেই পলাশ মোল্লাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে সে বলল, ফুফা তুমি নাকি ডাকছো? তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ডেকেছিলাম, মনে হয় ডেকেছি। কি জন্য ডেকেছিলাম এখন খেয়াল নেই বাবা, মনে পড়লে আবার ডাকবো। অনেক কষ্ট করেছো তুমি, এখন যাও আনন্দ করো। সারা বাড়ি জুড়ে লাইটিং করায় বাড়ির পিছনে পুকুর ঘাটটাও সেই আলোয় আলোকিত হয়েছে। তবে খুব বেশি আলোকিত নয়। দূর থেকে অন্ধকারে মনে হলেও কাছে আসলে সে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পুকুর ঘাট ইট দিয়ে বাঁধানো, বসার জায়গাও করা আছে। আপাতত সেখানে বসে অনবরত নাক টেনে যাচ্ছে আহি। তার 2 উরুর উপর তুর্যের 2 হাত চিৎ করে রাখা। মাটিতে হাঁটু গেড়ে বসে আহির কোলের উপর হাত রেখে বসে আছে সে। কি হলো, দে, খুব শখ মেহেদি দেওয়ার, আমাকে লাগিয়ে দে। গম্ভীর কণ্ঠে ধমক মিশ্রিত গলায় আহির কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। তুর্য ক্রন্দিত কণ্ঠে ফের বলল, মেরেছি তোকে? তাহলে কান্না করছিস কেন? আনসার মি। এভাবে এত জোরে জোরে কেউ টেনে আনে? বাড়ি যাব আমি। হেঁচকি তুলতে বলল, যা, আটকাচ্ছে কে তোকে? তাহলে সামনে থেকে উঠুন। আহির কথা মতো উঠে দাঁড়ালো তুর্য। চোখ বন্ধ করে নিজেদের শান্ত করার চেষ্টা চালালো। কিছুক্ষণ পর আহি চলে গিয়েছে। বোধগম্য হতেই চোখ খুলে সিঁড়ির উপর ধপ করে বসে 2 হাত মাথার চুলগুলো খামচে ধরল। এভাবে কতক্ষণ বসেছিল জানা নেই, তবে অনেকটা সময় নিরিবিলি কাটিয়ে ফের বাড়ির ভিতরে প্রবেশ করলো সে। আল্লাহ হাফেজ সবাইকে।